সাম্প্রতিককালের সুপরিচিত কবি লেখক শ্রী রজত শুভ্র মজুমদারের রচনা 12টি ভয়াবহ ভৌতিক থ্রিলার থেকে একটি থ্রিলার, নাম मुक्तिकोठी। डॉक्टर साहब, माँ बचेगी ना? लेट मी सी फर्स्ट। रुगीर नाड़ी देखছেন साहेब डाक्तार। कैसे समझ रहे हैं डॉक्टर साहब? शी शैल डाई टुनाइट। डॉक्टर साहब, डॉक्टर साहब। रुगीर ছেলে आकुली बिकुली করতে শুরু করলো। सब कहते हैं अब भगवान है, मेरी माँ को बचा लीजिए डॉक्टर साहब, मेरी माँ को बचा लीजिए। साहेब डाक्तारेर इशाराয় রোগীকে পাঠানো হলো হাসপাতালের একেবারে পশ্চিম দিকের একটি নির্জন কক্ষে। ওই কক্ষই এই হাসপাতালের বিশেষ ওয়ার্ড, যার নাম মুক্তিকোঠি। কিছুক্ষণ পরেই ডক্টর মরিস ওই মুক্তিকোঠিতে ঢুকবেন। ততক্ষণে আরেকজন রোগীকে নিয়ে এসেছে তার পরিবারের লোকজন। পায়ে দকদকে ঘাতার, গলিত, ব্যথায় ছটপট করছে। দ্রুত ও নির্ভুল চিকিৎসা হয় বলে সমগ্র এলাকায় এই হাসপাতালের নামডাক। ছোট্ট এই পাহাড়ি গ্রামটির কঘর সরল সাদাসিধে বাসিন্দা ছাড়াও আশপাশের বেশ কিছু গ্রাম থেকেও দলে দলে অসুস্থ গরিব গুরব মানুষ চিকিৎসার জন্য ছুটে আসে এখানে। ডক্টর মরিস তাদের কাছে ভগবান। এই সাহেব ডাক্তারের নাকি অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতার জোরেই তিনি রোগীর নাড়ি টিপে বলে দিতে পারেন কবে কখন তার মৃত্যু হবে। কাপড় সরিয়ে পায়ের ক্ষতে এক ঝলক দৃষ্টি বলিয়েই ডক্টর মরিস রোগীর পরিবারের লোককে জিজ্ঞেস করলেন, হোয়াটস ইউর রিলেশন উইথ দ্য পেশেন্ট? রোগী আমার নিজের দাদা, আমি ওর ছোট ভাই। সাহেব ডাক্তারের চোখে চোখ রেখে সে উদ্বিগ্ন গলায় বলল, কেমন দেখলেন ডাক্তারবাবু? হি শ্যাল ডাই দ্য ডে আফটার টুমরো অ্যাট 4 AM। ডাক্তারবাবুর এহেন মন্তব্যে মৃত্যুপথযাত্রী রোগীর ভাই মুহূর্তে পাথরের স্ট্যাচু হয়ে গেল। ডক্টর মরিস দ্রুত পায়ে মুক্তিকোঠিতে ঢুকলেন। সে ঘরে আর কারুর প্রবেশাধিকার নেই। ঘরের মধ্যে হরিণের চামড়া, কুশ, ঘাসের বিছানা, চন্দন কাঠ, সুপারি, গোটা তিল, সরিষা, স্নানের জল। প্রথমেই নৃশংসভাবে রোগীকে হত্যা করলেন তিনি। তারপর তার পা ও চুল বেঁধে দিলেন শক্ত খুঁটির সঙ্গে। মৃতদেহের চারপাশে প্রতিরক্ষামূলক বৃত্ত এঁকে উঠে বসলেন শবের ওপর। সারা রাত শবের সঙ্গে কাটিয়ে সব সাধনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ভোরের আলো ফোটার ঠিক আগে নির্জন কক্ষ থেকে বেরিয়ে ঘোষণা করলেন, দ্য পেশেন্ট ইজ নো মোর। একইভাবে পরের দিন কিংবা তারপরের দিন পরবর্তী যে রোগীর মৃত্যু সময় নির্ধারণ করে রাখা আছে আগে থেকে, সেই সময়ের ঘন্টা 10-15 আগে তাকে নিয়ে ঢুকে গেলেন বিশেষ ওয়ার্ডে। তাকেও নৃশংসভাবে খুন করে একই পদ্ধতিতে শুরু করলেন সব সাধনা। ডক্টর মরিস কর্তৃক রোগীর মৃত্যু নির্ধারিত দিনক্ষণের এক চুলো এদিক ওদিক হতো না কখনো। চিকিৎসকের এই অদ্ভুত ক্ষমতা যত প্রচারিত হতে শুরু করলো, তত তিনি ভগবান আখ্যা পেতে শুরু করলেন সারা তল্লাটে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো রোগী মৃত্যুর সংখ্যা। মানুষের বুক ফাটা হাহাকার, আর জলের সিংহাসনে ভগবান বিরাজ করতে লাগলেন স্বমহিমায়। ব্রিটিশ ভারতের শতাব্দী প্রাচীন এক হাসপাতালের এই ভয়াবহ হাড় হিম করা দৃশ্য আমি যেন ছবির মতো দেখতে পাচ্ছি চোখের সামনে। আমরা দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট ওপরে উত্তরাখণ্ড রাজ্যের চম্পাওয়াত জেলার কালী কুমায়ুন অঞ্চলের তুষার ঘেরা পাহাড়ি গ্রাম অ্যাবট মাউন্টের ধ্বংসপ্রাপ্ত এক বাংলোর সামনে। আমরা মানে আমি
আর আমার নতুন বাঙালি বন্ধু শরীৎ শেখর দাস। এই সুবিশাল বাংলো তৈরি করেছিলেন ব্রিটিশ ব্যবসায়ী জন হ্যারাল্ড অ্যাবট। খামখেয়ালি অ্যাবট পরবর্তীকালে এই বাংলো দান করে দিয়েছিলেন এক সেবা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান তার মৃত্যুর পর সেই বাংলোয় গড়ে তুলেছিল এই অভিশপ্ত হাসপাতাল। নিদারুণ নিয়তি আর পাহাড়ি জঙ্গল আজ গ্রাস করে নিয়েছে এই ভয়াবহ হাসপাতালকে। এসেছিলাম নৈনিতাল। সেখান থেকে অ্যাবট মাউন্টে যাবার কোনো পরিকল্পনাই ছিল না আমার। নৈনিতালে একটা দিন কাটিয়েছি কি কাটাইনি, অমনি ফোন এলো প্রত্যুষের। আমি সঙ্গ দিতে পারবো না রে, সরি। এমন তো কথা ছিল না বস, তোর নাকের ডগায় এসে বসে আছি আর তুই কি না। কিন্তু আমি যে একটা বিশাল কাজে ফেসে গিয়েছি বস, তুই না বুঝলে কে বুঝবে বলতো। কিন্তু আমি এখন কি করি? কেন রে, আমি কি মারা গেছি নাকি? মানে? আরে তোর জন্য ফাটাফাটি সারপ্রাইজ আছে। কীরকম? তুই লোহাঘাটে চলে যা, ওখানে আমার বন্ধু শরীৎ শেখর আছে, ও তোকে অ্যাবট মাউন্টে ভুতুড়ে হাসপাতাল ঘুরিয়ে দেখিয়ে দেবে। ভুতুড়ে হাসপাতাল? আমি বিস্ময় প্রকাশ করলাম। ও জানি ভূতের সন্ধান পেলে আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যেতে রাজি। এই একটা জিনিসে আমার দৌড়ে নিবার আকর্ষণ, যাকে বলে নেশা। সেই সুযোগটা নিয়েই ও নিজের দায়িত্ব সুনিপুণভাবে এড়াতে সক্ষম হলো। রহস্যময় ভয়ঙ্কর ভুতুড়ে জায়গার প্রতি তোর আকর্ষণ তো আছে বাবা, বলেই তো বলছি। তোর জার্নি বিফল হবে না, আই প্রমিস। বলছিস? চোখ বন্ধ করে ভরসা করতে পারিস। আরে অ্যাবট মাউন্ট ভারতবর্ষের কুখ্যাত ভুতুড়ে জায়গাগুলোর অন্যতম। সত্যি? সবাই জানে, তুই যাকে জিজ্ঞেস করবি। গুগলে মাথামুন্ডু যাই দেখা, নৈনিতাল থেকে পরের দিনই সড়কপথে পাক্কা 6.5 ঘন্টা জার্নি শেষে ক্লান্ত বিধ্বস্ত শরীরে লোহাঘাটের অমরজ্যোতি হোটেলে এন্ট্রি নিতে বেলা 11টা বাজল। হালকা খাওয়া দাওয়া করে টানা ঘুম ভাঙল সন্ধে 6টা নাগাদ শরীৎ শেখরের ডাকে। লোকটাকে প্রথম দর্শনে একদম ভাল লাগেনি আমার। কেমন কেটে কেটে বাংলা বলে, শয়েরও দোষ আছে, আর একটা পা একটু টেনে হাঁটে। প্রত্যুষ বলেছিল যে এরকম তার সঙ্গে একদম মেলেই না, মানে স্ট্যান্ডার্ডে মেলে না আর কি। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আমার এই প্রতীতি জন্মালো লোকটা মেকি নয়, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টা তো করেই না, বরং একটু লো প্রোফাইলে থাকতেই পছন্দ করে। এমন মানুষদের সঙ্গে মিশতে আমার মন্দ লাগে না। সে বলল, অ্যাবট মাউন্টের কোনো কটেজেই তো আপনি উঠতে পারতেন। আমায় তো প্রত্যুষ বলল অ্যাবট মাউন্টে নাকি কোনো এটিএম, পেট্রোল পাম্প, এমনকি একটি রেস্তোরাঁও নেই। অ্যাবট মাউন্টের 7 কিলোমিটার আগে লোহাঘাটে এইসব পাওয়া যায়, তাই তো এখানে ওঠা। খানিক চুপ করে থেকে বললাম, অ্যাবট মাউন্টে বিদ্যুৎ সরবরাহ নাকি অনিয়মিত, তাই প্রতি মুহূর্তে লোডশেডিং হয়। আগে তা হয়। আমার অভিযোগ স্বীকার করে নিয়ে শরীৎ শেখর বলল, তবে এবার উঠুন। এখুনি? আমি কৌতূহলী গলায় বললাম, ভূতের জায়গা, রাত না হলে জমবে। জমবে জমবে, সন্ধে নামলেই ওদিকে আর জনমনস্বীর দেখা মেলে না। শরীৎ শেখর 32 পাটির দাঁত বের করে হেসে উঠল। আমি আর শরীৎ শেখর তখন থেকে দাঁড়িয়ে আছি হাসপাতাল চত্বরের বাইরে। তার বর্ণনা এত নিখুঁত, এত জীবন্ত, আমি যেন মনশ্চক্ষে দেখতে পাচ্ছি এইমাত্র একটা লাশ বেরিয়ে এলো হাসপাতাল থেকে, আর বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। শরীৎ শেখর বলল, বাইরে বাইরে ঘোরা তো হলো, এবার ভেতরে ঢুকবেন নাকি?
নিশ্চয়ই, ভয় পাবেন না কিন্তু। বন্ধ গেটের দরজা খুলতে খুলতে শরীরশেখর ফিসফিস করে বলল, মরিসের হাতে যে রোগীরা প্রাণ হারিয়েছিল তাদের আত্মা হাসপাতালের ভেতরে ঘুরে বেড়ায়। ওই শুনুন, কান্নার আওয়াজ আসছে, শুনতে পাচ্ছেন? শরীরশেখর আমাকে ভেতরে নিয়ে যাচ্ছে। ঘুটঘুটি অন্ধকারে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি করুণ কান্নার শব্দ। মুহূর্তে আমার গা ছমছম করে উঠল। আমি কি ভয় পাচ্ছি? আমি কি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছি জীবন ও জগৎ থেকে? আমি কি মৃত্যুপুরীতে ঢুকে পড়ছি? পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালাতেই চক্ষু চড়ক গাছ। একটা ভগ্ন প্রায় ঘরের দরজায় রক্তের বোতল ঝোলানো, মেঝেতে হাঁটু অবধি আগাছার ভেতর মরার মাথার খুলি। বিদ্যুৎ গতিতে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেল একটি মিশ কালো ছায়ামূর্তি। ভয়ে আমার রোম খাড়া হয়ে উঠল। শরীরশেখর, আমার তো ভয় পাচ্ছে। নিজের অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেল এই কথা। ও চিৎকার করে বলল, আলো বন্ধ করুন, আলো বন্ধ করুন। লোহাঘাট থেকে ট্যাক্সি করে এখানে আসার সময় শরীরশেখর আমাকে পই পই করে বলে দিয়েছিল, মোবাইল নিয়ে যাচ্ছেন যান, ওখানে কিন্তু সব সময় সুইচ অফ করে রাখবেন। ও আমার গাইড, ওর কথা আমার মান্য করা উচিত ছিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল পকেটস্থ করলাম। সরি। আশপাশের কোনো ঘর থেকে হঠাৎ একটা বিকট আওয়াজ এলো। শরীরশেখর বলল, ভয় পাবেন না, আসুন এদিকে। ও আমাকে আরেকটা জীর্ণ ভাঙা ঘরে নিয়ে গেল। এই ঘরটা তুলনায় অনেক বড় ও গা ছমছমে। এই ঘরেও আমি প্রেতাত্মার অস্তিত্ব স্পষ্ট অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে কেউ যেন জোর করে আমার গায়ে আঁচড় কেটে দিচ্ছে। একাধিকবার এরকম আঁচড় খেয়ে আমি শরীরশেখরকে বললাম, আমার কষ্ট হচ্ছে, চলুন এখান থেকে। কোথায় যাব? আসুন আমার সঙ্গে। ও আমাকে অনেক দূরে পশ্চিম দিকের একটি ধ্বংসোন্মুখ বিচ্ছিন্ন কুঠির দিকে নিয়ে চলল। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, পা আর এগোচ্ছে না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, পোশাক ভিজে গিয়েছে ঘামে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নির্দিষ্ট কুঠুরির সামনে পৌঁছে শরীরশেখর আমাকে বলল, এই হলো মুক্তিকুঠি। উত্তেজনায় আমার সারা শরীর কাঁপছে থর থর করে। আমি ওর পিছু পিছু ঢুকলাম ঘরে। ঘর ভরে আছে উৎকট গন্ধে, নাকে রুমাল চেপে ঘুরছি সারা ঘর। হিম ঠান্ডা একটা লাশের গায়ে পা পড়ল আমার। হ্যাঁ, লাশে তো। কুঠিতে তার চুল শক্ত করে বাঁধা। একটু দূরে আরেকটা লাশ, তারপরে আরো একটা, আরো। এত লাশের ভিড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার মাথা ঘুরছে বনবন করে, গা গুলোচ্ছে। আমি কি ঠিক দেখছি? একবার মোবাইলটা জ্বালালে হয় না? আমার বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছে। এই মৃত্যুপুরী থেকে প্রাণ হাতে নিয়ে বেরোতে পারবো তো, নাকি এখানে ভূত হয়ে থেকে যেতে হবে আমাকেও? জীবনে বহু ভুতুড়ে জায়গায় ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এই রকম শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা হয়নি কখনো। তক্ষুনি কি ভাগ্য, মোবাইলটা বেজে উঠল পকেটে। আমি কাল বিলম্ব না করে ফোন ধরলাম। ও প্রান্ত থেকে প্রত্যুষ বলছে, আরে কোথায় তুই? রুম লকড কেন? রিসেপশনে শরীরশেখর অপেক্ষা করছে। ভূত দেখতে গেলে রাতেই বেরোতে হয় বোকা। পাক্কা 11:30 বাজে, এখনই না বেরোলে ঠিক সময় পৌঁছে যাবি। প্রত্যুষের কথা শুনে আমার ধর থেকে প্রাণ পাখি বেরিয়ে পড়ার উপক্রম করল। ফোনটা রেখে মোবাইলের আলোয় স্পষ্ট দেখলাম পায়ে দগদগে
এগুলি তো খানি যে লাশটা মুক্তিকঠির মেঝে পড়ে আছে, পায়ে বিপজ্জনক গ্যাংগ্রিন নিয়ে খোঁড়াতে খোঁড়াতে নকল শরীরশেখর সেই লাশটার শরীরে নিঃশব্দে ঢুকে গেল।